বর্তমান আমরা একটা হারানো তীর্থস্থান বা লুপ্ত তীর্থস্থান দর্শন করব। যে তীর্থস্থানে বেশ কিছু বছর পূর্বে শ্রী মণিসাধু থাকতেন। সেই মণিসাধু বহুদিন পূর্বে তিনি হিমালয়গিরিতেও সাধনা করেছিলেন। হিমালয়গিরি সাধনা সেরে নাগা সন্ন্যাসীদের সঙ্গে বেশ কিছুদিন তিনি অতিবাহিত করেন। সেইখান থেকে এসে স্বামী সত্যানন্দ পরমহংসদেবের ভিন্নতনু অভিন্ন হৃদয় শ্রীমন নীলকান্ত গোস্বামী পাদ প্রভু সুন্দরের কৃপা করুণা লাভ করেন। সেই কৃপা করুণা লাভ করে তিনি অনেক দিন সাধনায় ব্যাপৃত ছিলেন। সেই সাধনা করে ঠাকুর নির্দেশ করলেন, যা ভক্তমহলে গিয়ে তুই অনেক ভক্তদের সৎপথ দেখা, ঠাকুরের মত আদর্শ এগুলো প্রচার কর এবং লুপ্ত তীর্থস্থানগুলি তুই ধীরে ধীরে জাগ্রত কর। তাদেরকে আত্মিক উন্নতি, আত্মসাক্ষাৎকারের জন্য তুই চেষ্টিত হ। তাদেরকে কি করে আত্মোন্নয়ন করতে পারে সেই পথ দেখা। তিনি লেগে গেলেন ঠাকুরের কাজে। ঠাকুরের মত আদর্শ অনুসারে তিনি নিজেকে সমর্পিত করলেন। যদিবা সংসার জীবন গ্রহণ করেছিলেন, তথাপি তিনি ছিলেন গৃহী সন্ন্যাসী। গৃহে থেকে তিনি সন্ন্যাসীর পদে আসক্ত ছিলেন, আরূঢ় ছিলেন। তিনি ভক্তমহলে বিশেষ স্থান অধিকার করেছিলেন। আমরা সেই সকল ধীরে ধীরে ব্যক্ত করব। তিনি যখন এইখানটায় আসেন, এসে বলেছিলেন যে এই যে তীর্থভূমি, এই যে পাহাড়টা রয়েছে সামনে, এই পাহাড়কে তিনি বলতেন নীলাজট পাহাড়। অর্থাৎ শ্রীমন নীলকান্ত গোস্বামীর নাম অনুসারে এবং স্বয়ং শিব ঠাকুরের নাম অনুসারে জায়গাটার নাম তিনি দিয়েছিলেন নীলাজট পাহাড়। যাই হোক, সেই মহামানবের স্থান আজ আমরা পরিভ্রমণ করে দর্শন করতে থাকব। একে একে দৃশ্যরাজি সব বিবৃত করতে থাকব, বর্ণনা করতে থাকব। তিনি কোথায় ছিলেন, কোথা থেকে এলেন, কিভাবে ছিলেন, এগুলো আমরা ধীরে 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 ব্যক্ত করতে যাব। এই যে বটগাছটা দেখা যাচ্ছে সামনে, এই হলো, আজ দেখা যাচ্ছে বিশাল আকার, কিন্তু এই বিশাল আকার সেদিন ছিল না। যেদিন তিনি এসেছিলেন সেদিন এর আকার অনেক ছোট ছিল। তখন ছিল একটা শাল গাছ। এই শাল গাছের তলে বসে, ওই সাইডে একটা পাথর আছে, সেই পাথরে বসে আমি ঠাকুরের গ্রন্থাদি রচনা করতাম। এই রচনা করতে করতে, আমার কথা বলতে হচ্ছে, রচনা করতে করতে একদিন ঠাকুরের এই দীক্ষা মন্ত্রটা, এই যে সেই পাহাড়, সেই পাথর, যে পাথরে বসিয়ে ঠাকুর আমাকে মনের ভিতরে এই দীক্ষা মন্ত্রটা জাগ্রত করে দিয়েছিলেন, এই সেই পাথর। যাই হোক, এইখানে যে শাল গাছ ছিল, সেই শাল গাছ ধীরে 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 বট গাছে রূপান্তরিত হয়েছে। এখানে বহু ভক্ত এই চড়ক পূজার সময়, শিবরাত্রির সময় বহু ভক্ত এসে এখানে আনন্দ করেন, তাদের উৎসবাদি করেন। এই যে কত বেলপাতা ফুল আজও রয়েছে। দূর দূর থেকে ভক্তগণ, খুব বেশি না আসলেও নিকটস্থ ভক্তগণ, গ্রামের ভক্তগণ এখানে এসে পূজা আদি করেন। খুব একটা মধুময় পরিবেশ ছিল। যখন সন্ন্যাসী শ্রী মণিসাধু উঠে গেলেন, তখন থেকে এই জায়গাটা একটু দুর্বল হয়েছে। কেননা তার উত্তরসূরি যারা ছিলেন, তারা তেমন
তারা তেমন সজাগ না হওয়ায় জিনিসটা তত মধুময় হয়নি। এইখানে এই যে ভিত দেখা যাচ্ছে, এই ঘরের ভিত, এই ভিতটায় তিনি প্রথম ঘর করেছিলেন। গ্রামবাসীরা তার থাকা দেখে এইখানে ঘর তৈরি করে দেন। সেই ঘরের মধ্যে তিনি ছিলেন, এই ঘরে থাকতেন আর ঠাকুরের সাধনা করতেন। যখন এই ঘর ছিল না তখন তিনি এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছের তলায় একটা ভাঙ্গা ছাতি নিয়ে বর্ষাকাল কাটিয়েছিলেন। এ বড় আশ্চর্য ব্যাপার, বলতে গেলে খুব বিরাট ব্যাপার। তিনি কিভাবে যে এইখানে ছিলেন ভাবলেও ভয় শিহরণ জাগে, ভয় এসে যায় শরীরে। যে এই যে এইখানটায় মহাশ্মশান রয়েছে সামনে, সেই মহাশ্মশানের এখানে আমরা রাত্রে আসতে ভয় পেতাম। আর তিনি সেই ঝড় বাদলের রাতে ভাঙা ছাতি হাতে কীভাবে যে তিনি থাকতেন, এটা বলতে বড় আশ্চর্য লাগে। এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এইটি পাহাড়, নীলাজট পাহাড় তিনি নাম রেখেছিলেন। আমরা গ্রামবাসীরা এই জায়গাটাকে গোলবাগান বলে থাকি। এই বাগানটা ছিল গোল, বাগান তো বলা যায় না, বিরাট জঙ্গলের অংশ ছিল। তখন বাঘ ভল্লুক দিনের বেলায় ওখানে বিচরণ করত। কত এরিয়া দেখা যাচ্ছে, বাঘ ভাল্লুক বিচরণ করত। তখন মানুষ ভয়ে দিনের বেলাতেও এখানে আসতেন না। কিন্তু এই মণি সাধু কী করে যে তিনি থাকলেন, এও বড় আশ্চর্য বিষয়। এ ভক্তগণ জানবেন, তাছাড়া এ সাধারণ মানুষের বলা শক্ত। এই যে পাথরগুলো রয়েছে, এই পাথরের আরও একটা বিশেষত্ব রয়েছে। এই যে পাথরখানা সামনে দেখছেন, এখানে নরনারায়ণ সংঘের প্রধান আচার্য শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামী পাদ এইখানে তার চরণ রেখেছিলেন। তিনি এসেছিলেন একদিন, এসে দেখেই জায়গাটা দেখেই বললেন, আরে এ তো সাধনপীঠ, বহু মনীষী এইখানে এসে সাধনা করে সিদ্ধি লাভ করেছে রে। এ শুধু আজকের জায়গা নয়, এ বহু যুগ আগের থেকে এ জায়গা রয়েছে। এটা একটা সাধনপীঠ। ঠাকুর ত্রিকালদর্শী মহাত্মা, তার চোখে এইটা ধরা পড়েছিল। আমরা তো বুঝি না, আমরা তো পাথরে যেয়ে খেলা করি। কিন্তু এই পাথর যে সেই সকল মহামানবের চরণে স্পর্শ পাওয়া স্থান, এটা আমরা আজ ভাবতে পারি ঠাকুরের কথার পর থেকে। শ্রীমৎ নিত্যানন্দ ব্রহ্মচারী মহাশয়, যিনি নরনারায়ণ সেবাশ্রম সংঘের একজন কর্ণধার বললেও ভুল হবে না, তিনিও এসে এই পাহাড়ে, তাকে আমি এনেছিলাম সঙ্গে করে, আরও আমার গুরু ভাই 3-4 জন ছিলেন। এইখানটায় এসে তিনিও অভিভূত হয়ে বললেন, আরে এ তো মহাপুরুষের সাধনস্থল রে, এখানে যুগ যুগ ধরে মহামানবগণ এসে সাধন করেছেন রে, খুব সুন্দর জায়গা। বলে দাদা, আপনি যে কথা বললেন, ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ তিনিও একই কথা বলেছিলেন। যাই হোক, আপনাদের দৃষ্টি মহান, তাই আপনারা মহানভাবে দর্শন করছেন। এই যে জায়গাটা, এই জায়গাটায় কতগুলো পাথর ছিল, সেই পাথরের উপরে ঠাকুর শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দরকে একদিন বেশ কিছু ভক্ত মিলে আমরা সঙ্গে করে এনেছিলাম, যে বাবা চলুন পাথরে গিয়ে একটু ফটো উঠতে হবে। তিনি বললেন, চল, তোদের যদি তাই ইচ্ছা হয় চল। এই সকল পাথর ঘুরে ঘুরে ঠিক ওইখানটায় গিয়ে মনে পড়লো, হ্যাঁ এই পাথরে বসেই ফটো উঠতে হবে। তিনি বললেন, আরে সবাই ল্যাংটি পর, এ সুন্দর জায়গা, এ মুনি ঋষির তপভূমি, মুনি ঋষির সাধনের স্থল, সবাই ল্যাংটি পরো। এখন আমরা কেউ আন্ডার প্যান্ট পরেছিলাম, কেউ গামছা পরে কাঁথা দিয়েছে,
কেউ জাঙ্গিয়া পরা ছিল, ঠিক সেইভাবে দাঁড়িয়ে সবাই এক লাইনে দাঁড়িয়ে আমরা ফটো উঠেছি। ফটোর শেষে ঠাকুর বললেন যে এই ফটোটা যখন বেরোবে না, উপরে লিখে দিবি একমেব দ্বিতীয়ম। আমি লিখেছিলাম ঠাকুর শ্রী নীলকান্ত প্রভু সুন্দরের লীলা কাহিনী নিয়ে যে দুখানা বই বেরিয়েছে, নীলকান্ত লীলাবিথি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, সেই লীলাবিথির মধ্যে আমি সেই ফটোখানা গচ্ছিত রেখেছি। আমি জানি প্রভু সুন্দর কথাটা বলেছেন, এ শুধু আজকের কথা নয়, যুগ যুগ ধরে এখানে যখন মহামানবগণ আনাগোনা করেছেন, তাদের লীলা কেন্দ্র, লীলা নিকেতন, এটা ভিডিওর মাধ্যমে যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় তাহলে মঙ্গল হয়, আর সবাই জানতে পারে যে এই সাধনভূমি। এই যে বটগাছটা দেখা যায়, এই বটগাছটাও খুব ছোট ছিল, আমরা এসে দেখেছি একটা মহুয়া গাছের উপরে এই বটগাছটা হয়েছে। এরও লীলা বড় আশ্চর্য। ঠাকুর এখানেও পাদ দিয়ে বলেছেন যে এই বটগাছ একদিন বড় ছিল, সেই বটগাছের তলায় কত লোক বসেছে, খুব সুন্দর জায়গারে। এই করতে 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 একদিন শ্রীমৎ মণিসাধু তিনি এইখানে এসেছেন, এসে একটা মন্দিরও করেছেন গ্রামবাসীর সহযোগিতায়। তাই ঠাকুরের লীলা নিকেতন দর্শন করতে হবে। ঠাকুর যে পুণ্যভূমি আমাদেরকে দিয়েছেন, সারা জগৎই পুণ্যভূমি, বসুধৈব কুটুম্বকম, যে কথাগুলো আমরা বেদে উপনিষদে যেখানে পেয়ে থাকি, ঠিক সেই কথাগুলো আজও বিদ্যমান। এই যে একটা বড় বেলগাছ দেখা যাচ্ছে, শ্রীফল বৃক্ষ, এইটা মণিসাধুর নিজের হাতের লাগানো। তিনি ঠাকুর পূজা, শিব পূজা করবেন বলে এই বেল পাতাগুলো আর দূর থেকে আনবেন কি, তাই এখানে একটা গাছ লাগিয়েছিলেন, তারই হাতের গাছ। এই যে পাথর, এই যে ভাঙ্গা পাথর, এই যে বট গাছ, তিনটে বট গাছ এক সারিতে রয়েছে, এই একটা, এই একটা, ওই একটা, তিনটে বট গাছ সারি সারি ছিল। একটা দর্শনীয় স্থান। মন্দিরটা পিছন থেকেও কত সুন্দর লাগছে, কত সুন্দর দেখতে হচ্ছে। এখানে বনে ছোট ছোট বৃক্ষে ভরা ছিল, একসময় বড় বৃক্ষ ছিল, পরে ছোট বৃক্ষ হয়েছে। আমরা দেখেছি, আমরা এখানে গরু চড়িয়েছি ছোটোবেলায়, দর্শন করেছি স্থান, কত ভালো লেগেছে। সেই মনে হয় বৃন্দাবনের পথে ভগবান যেমন গরু চড়াতেন, আমরাও বুঝি তেমনি বালখিল্য ঋষির দল, আমরাও বুঝি তেমনি গরু চড়িয়েছি। মনে পড়ে কত লোক প্রতিনিয়ত এই স্থানকে দর্শন করতে আসেন, দর্শন করে তারা কত আনন্দ লাভ করেন। ঠাকুরের লীলাকেন্দ্র, এর দর্শন করলেও তৃপ্তি হয় না, যত দেখা যায় মনে হয় যেন পুরো চোখ দুটো আরও দেখতে চায়। কত বড় বৃক্ষ হয়েছে দেখুন, এই যে বৃক্ষ কত ছোট কলেবরে ছিল, কদিনের মধ্যে কত বিরাট আকার ধারণ করেছে, কত বিশাল রূপ নিয়েছে। সংসার বৃক্ষে সংসার মহিরুহ এমনই, তার ক্ষুদ্র আকারে আমরা সংসারের মধ্যে প্রবেশ করি। কালে কালে দেখা যায় শৈশব, বাল্য, কৈশোর সব কিছু যে যৌবন চলে আসে, তখনই থাকে কত সুন্দর মনের বিস্তৃতি, কত কিছু করব জীবনে, কত কিছু দেখব, কত কিছু শুনব, এমনি ধারা অসংখ্য লীলা, অসংখ্য কথা মনের মধ্যে জাগ্রত হয়। সেই সকল জাগ্রত হতে হতে একদিন ফুরিয়ে যায়। দিনের শেষে, দিনের বেশে যখন পথের পাশে পড়ে থাকতে হয়,
তখন মনের সকল আশা সকল পিপাসা সব নিবৃত্তি হয়ে কেমন যেন একটি জায়গায় কেন্দ্রীভূত হয়ে থাকে। হে প্রভু সুন্দর, তোমার রূপ মনোহর, তোমার লীলা নিকেতন আর কত দেখাবে প্রভু। এবার তুমি তোমার নিজের কাছে আমাকে টেনে নাও প্রভু। তুমি পাঠিয়েছিলে তোমার রঙ্গভূমি দর্শন করতে, দর্শন করেছি প্রভু। এইবার তুমি আমাকে কোলে নাও। এইখানে মনীষাদু শেষের সময় থাকতেন, এরপরে তিনি আর থাকেননি আমাদের মাঝে, ধীরে পা টেনে নিয়েছেন। হয়তো তার প্রিয় সুন্দর তাকে করে আশ্রয় দিয়েছেন। এই যে একটা ছোট বট গাছ দেখা যায়, এইখানেও একটা মনীষাদুর ঘর। প্রথম যে ঘরটা আমরা তৈরি করেছিলাম ভাঙা ভাঙা ইট দিয়ে, মাটির গাঁথুনি দিয়ে যে ঘর তৈরি করেছিলাম, সেই ঘরের দেয়ালে এই গাছটা বাসা বেঁধেছিল। আজ সে মহিরুহে পরিণত হতে চলেছে, কিন্তু যে মহাপুরুষের বারান্দার দেওয়ালে এই বৃক্ষটি ছিল, সেই মহাপুরুষ আজ আমাদের থেকে অনেক দূরে লোকান্তরে চলে গেছেন। এইবার আমরা যাব এই কাসনাপাড়া 3 নম্বর গ্রামের মহাশ্মশান। এইটা বহুদিন থেকে এইখানে, এটাও মহু গাছের উপরে বট গাছ আশ্রয় নিয়েছে। এটাও বহুদিন ধরে এইখানে অপেক্ষা করছে, কত মানুষের সাক্ষী এই বট গাছ। শ্মশান পাহারা দিচ্ছে। এই হলো 3 নম্বর কাসনাপাড়া গ্রামের মহাশ্মশান। এই শ্মশানে কত মানুষ আত্মগোপন করেছে, কাঠের গাদার উপরে উঠে আগুনের লেলিহান শিখায় নিজেকে ঢেকে ফেলেছে। এই সেই দেশ। কবির ভাষায় কবি বলতেন, এই সেই মহাতীর্থ, এই সেই দেশ, যেখানে হয় মানুষের আমিত্বের শেষ। সেই আমিত্ব ভূমি, যে ভূমিতে কারো আর আমিত্বের লেশ পর্যন্ত থাকে না, সেই ভূমি এই। কত মানুষ সেখানে যে পুড়ে ছাই হয়ে গেছে তার কোনো হিসেব নেই। এই যে বড় বটবৃক্ষ দেখা যাচ্ছে না, এইটে সাক্ষী দিচ্ছে যে আমি দেখেছি অনেক মানুষ এখানে পুড়ে ছাই হয়ে গেছে। আমি দেখেছি, প্রতিদিন নিশিদিন এখানে দাঁড়িয়ে থাকে, সব কিছুই সে দেখতে পায়। মন্দিরখানা এইখানে একসময় চড়ক পুজো হতো, গ্রামবাসী ভক্তগণ আসতো, বাইরে থেকে বহু ভক্ত এখানে এসেছে, কিন্তু আসতে অনেক কষ্ট হয়, গ্রাম থেকে অনেক দূর পড়ে যায়, তো আসতে কষ্ট হয়। তাই ভক্তরা সুবিধার জন্য গ্রামের মধ্যে সেই চড়কের স্থানটা তৈরি করেছে, কিন্তু পূজা পার্বণ সব এখানেই হয়। প্রতি সোমবার এসে ভক্ত বিশ্বজিৎ সানা এখানে এসে পূজা দিয়ে যায়। ঠাকুর শ্রীমৎ মনীষাদুর হাতের গড়া মানুষ তারক, তিনি বারবার উচ্চারণ করতেন তারক। সেই তারকই বিশ্বজিৎ সানা। সেই বিশ্বজিৎ সানা এখানে সোমবার সোমবার এসে পূজা দিয়ে যায়। নিজের সংসার আছে, সব কিছু দেখে তারপর তো এখানে আসতে হবে। সেইভাবেই চলে, মন্দিরটা চলছে। মনীষাদু এখান থেকে চলে যাওয়ার পর একটুখানি স্থানটা দুর্বল হয়ে পড়েছে, দেখাশোনার লোক থাকছে না। প্রতিনিয়ত যে মানুষটা থাকতো সেই মানুষটা নেই।
যাক, আমরা তীর্থভূমি দর্শন করলাম। জানি না কতদূর আপনাদের দেখাতে পেরেছি। পুরানো স্থান, লুপ্ত তীর্থ, বহু পুরানো স্থান। মনের সাথে অনেক ভবিষ্যৎবাণী করেছেন, যেখানে নাকি এক সময় গঙ্গা বয়ে চলেছিল। কোন যুগের ব্যাপার, সেই গঙ্গা নাকি আবার এখানে বইবে। কালের চক্রে কি হতে পারে আর কি হতে পারে না, এ তো বলা যায় না। যাই হোক, সবই ঠাকুরের লীলা। মহাপুরুষের কথা সত্য হোক। এইখানে আপনাদের ধন্যবাদ দিয়ে এইখানেই রাখছি। জয় সত্য হরি।